আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাহিম তাজওয়ার নিউ থেকে আপনাদের সামনে আজকে উপস্থিত। কোয়ারেন্টাইন, আইসোলেশন, স্টে ইন হোম অর্ডার এই জিনিসগুলো নিয়ে কিছু কথা বলার জন্য। রাইট নাও করোনা ভাইরাস আউট অফ কন্ট্রোল। স্পেশালি আপনার আমেরিকার মধ্যে আপনারা দেখতেছেন যে প্রত্যেক দিনই কয়েক হাজার করোনা ভাইরাসের রোগী ধরা পড়তেছে। মৃত্যুর সংখ্যা আলহামদুলিল্লাহ এখনও ওই পরিমাণে যায়নি, কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে, উইচ ইজ রিয়েলি স্কেরি। আর এই সিচুয়েশনের কারণেই বিভিন্ন এলাকাতে, বিভিন্ন স্টেটে আপনার স্টে ইন হোম অর্ডার জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয়েস এবং কেনেডিকাতে বলা হচ্ছে যে রেসিডেন্টদেরকে ঘর থেকে না বাড়ানোর জন্য, অনলি এক্সেপ্ট ফর এসেনশিয়াল কাজের জন্য। সো মিডস অফ দ্য কারেন্ট সিচুয়েশন আমি আজকে কোয়ারেন্টিন নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে প্রপারলি কোয়ারেন্টিন করা যায়। আপনি যদি প্রপারলি কোয়ারেন্টিন না করেন তাহলে আপনি নিজেকে, আপনার ফ্যামিলিকে, আপনার সোসাইটিকে আপনি কিন্তু বিপদে ফেলে দিতে পারেন। সো কোয়ারেন্টিন আমরা অনেকটাই ফ্যামিলিয়ার যে আপনাকে ঘরবদ্ধ হয়ে থাকতে হবে। আরেকটা টার্ম যেটা আপনার কমনলি ইউজ করা হয়, আইসোলেশন। সো কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন স্লাইটলি ডিফারেন্ট। কোয়ারেন্টাইন হচ্ছে গিয়ে আপনি হয়তোবা কমিউনিকেবল বা এই করোনা ভাইরাস ডিজিজে এক্সপোজ হয়েছেন, কিন্তু কোনো প্রকার সিমটম আপনার মধ্যে এখনও আসেনি। মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে এসেছেন, অথবা আপনি কোভিড-19 পজিটিভ কোনো রুগীর আশপাশে আপনি 6 ফিটের মধ্যে ছিলেন while you taking care of that person, অথবা আপনি ওনার সাথে অথবা সেম বাসাতে ছিলেন, ওনাকে আপনি ভিজিট করতেছিলেন উনি অসুস্থ হওয়ার পর, অথবা আপনি এবং উনি সেম হেলথ কেয়ার ওয়েটিং এরিয়াতে বা একটা রুমের মধ্যে ছিলেন, এগুলোকে বলা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। তাছাড়াও অবভিয়াসলি যদি কোনো কোভিড-19 পজিটিভ কোনো রুগী যদি আপনার উপর হাঁচি বা কাশি দেয় এবং আপনি উইদিন 6 ফিটের মধ্যে ছিলেন, তাহলে ওটাকে বলা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। যদি ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে থাকেন তাহলে বলা হচ্ছে প্লিজ গো টু কোয়ারেন্টাইন ফর 14 days। কোয়েশ্চেন আসতে পারে যে আমার মধ্যে তো কোনো সিমটমস নাই, তাহলে কেন আমাকে কোয়ারেন্টাইনে যেতে হবে? এর কারণ হচ্ছে কি, আপনারা যদি মনে রাখেন যে ইনকুবেশন পিরিয়ড ফর দিস SARS-CoV-19 ভাইরাসের হচ্ছে গিয়ে 2 to 14 days। তার মানে এটা আপনার 2 থেকে 14 দিন লেগে যেতে পারে কোনো ধরনের সিমটমস প্রকাশ করতে। আর সিমটমসে আপনারা মনে রাখবেন যে ফিভার, কফ অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ, এই ধরনের সিমটমস প্রকাশ করতে এতদিন লেগে যায়। হয়তো বা আপনার কোনো সিমটম প্রকাশ করবেই না। তো আপনি যদি লেটস জাস্ট সে আপনি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, আল্লাহ না করুক, এবং আপনার মধ্যে সিমটমস প্রকাশ করতে সময় লাগলো 13 দিন। খেয়াল রাখবেন, সিমটমস প্রকাশ করতে যদিও 13 দিন সময় লাগে, আপনি কিন্তু অলরেডি ভাইরাস ইনফেক্টেড, এবং আপনি কিন্তু 2 থেকে 3 দিন পর আপনি এই ইনফেকশনটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি কফিং হয়তো আপনি করতেছেন না, হ্যাঁ আপনি হয়তো বা নাক দিয়ে পানি পড়তেছেন না, কিন্তু স্টিল ইউ ক্যান স্প্রেড দ্য ইনফেকশন। আর যেটা হচ্ছে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে, এই জন্যই করোনা ভাইরাসটি এত ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যাচ্ছে। নাও আইসোলেশন ইজ এ লট মোর সিরিয়াস। আইসোলেশন কিন্তু এখন আপনার মধ্যে সিমটমস দেখা দিচ্ছে যেগুলো আপনার করোনা ভাইরাসের সিমটমস। এখন আপনাকে বলা হচ্ছে যে প্লিজ স্টে ইনডোর ফর 14 days। সো লেটস জাস্ট সে কেউ একজন নিউ ইয়র্ক সিটি বা আপনার হাইলি ইনফেক্টেড কোনো এরিয়া থেকে আসলেন এই মুহূর্তে, এবং ওনাকে অ্যাডভাইস করা হলো আপনি কোয়ারেন্টিনে যান, এবং উনি কোয়ারেন্টিনে ছিলেন 13 ইভেন 14th ডে, এবং 14th ডেতে ওনার ড্রাই কফ শুরু হলো। At that time, we would say you go into isolation for another 14 more days. কারণ সিমটমস প্রকাশ পেতে যেরকম 2 weeks লাগে, ওই ভাইরাসটিকে ইফেক্টিভলি কমব্যাট করতেও কিন্তু মিনিমাম 2 weeks লাগে। ওই পার্সনকে বলা হবে যে আপনি আইসোলেশনে যান। ওনার সিমটম যদি মাইল্ড হয়, যেটা হতে পারে মাইল্ড ড্রাই কফ, এর সাথে করে হালকা বডি এইকে, এনে খুবই সোর থ্রোট, হয়তো বা লো গ্রেড ফিভার, নার্ভ ভমিটিং এগুলো থাকতে পারে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে বলা হবে যে আপনি ঘরেই থাকুন। কারণ রিমেম্বার 80% অফ দ্য পেশেন্ট হ্যাজ মাইল্ড সিমটমস। ওনারা কিন্তু কোনো ধরনের আউটসাইড ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যাচ্ছেন। রেস্ট অফ দ্য 20% মধ্যে কেউ কেউ মডারেটলি আপনার সিমটমস পাচ্ছেন, যেটা হতে পারে আপনার খুবই সিভিয়ার অ্যামাউন্ট অফ কফিং, যেটা ন্যাগিং কফ, যেটা যাচ্ছে না, বারবার আসতেছে, তার সাথে করে হাই ফিভার দেখা যায়। এগুলোকে আমরা বলি মডারেট সিমটম। সিভিয়ার সিমটমসগুলো হচ্ছে গিয়ে খুবই আপনি শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কিছু হাঁটলেই পরে আপনার শ্বাস নিতে পারতেছেন না, আপনাকে থেমে আপনাকে ব্রেথ নিতে হচ্ছে, অথবা আপনার লিপস, ফেস ব্লু হয়ে যাচ্ছে, আপনার চেস্টের মধ্যে প্রেশার আসতে পারে, আপনি কনস্ট্যান্টলি ডিজি, লাইট হেডেড হতে পারেন, আপনি হয়তো বা কিছু কিছু দেখা গেছে যে আপনি কনফিউজড, ইউ ডোন্ট নো ওয়ার ইউ আর, আপনি কী বলতেছেন আপনি জানেন না, অথবা আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। স্লার স্পিচ, যেটা আপনার কী বলতেছেন মুখের মধ্যে কন্ট্রোল থাকতেছে না। আর যদি আল্লাহ না করুক সিজার, যেটা আপনার বডি শেকিং, এটা হতে পারে। এগুলোকে আমরা বলি যে সিভিয়ার সিমটমস। আর সিভিয়ার সিমটমস হলে
আপনার উচিত এই মুহূর্তে হাসপাতালে যাওয়া। সো কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সিমিলার প্রোটোকল ফলো করতে হবে। আপনাকে যখনই বলা হবে যে কোয়ারেন্টাইন বা আইসোলেশন প্রোটোকল ফলো করতে হবে, সাথে সাথে অ্যাট দ্যাট মোমেন্ট আপনাকে সব কিছু ড্রপ করতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গো ইনটু দিস কনফাইন্ড প্লেস। অ্যান্ড কনফাইন্ড প্লেসটি হতে পারে আপনার রুম, সাথে করে অ্যাটাচ বাথরুম প্রিফারেবলি। রিমেম্বার, আপনাকে কোনো অবস্থাতেই আপনি পাবলিক প্লেসে যেতে পারবেন না। আপনি কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে ঠিক আছে আমি কিছু শপিং করে নিই, আমি কিছু জিনিস শেষ করে ফেলি, আমার ব্যাংকের কাছে শেষ করে ফেলি, আমার ওই ভিজিটটা করে ফেলি, তারপর আমি কোয়ারেন্টাইনে যাব। না, ওইটা না। কোয়ারেন্টাইন যে মুহূর্তে বলা হবে ওই মুহূর্ত থেকে শুরু করতে হবে। কারণ রিমেম্বার, আপনার মধ্যে সিমটমস নাও থাকতে পারে, কিন্তু আপনি কিন্তু একজন অ্যাক্টিভলি ইনফেক্টেড পারসন হতে পারেন এবং আপনার এই ইনফেকশনটি আপনি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তো আপনি যে রুমেতে কোয়ারেন্টাইন থাকবেন ওই রুমেতে যদি আলো বাতাসের চলাচল থাকে তাহলে খুবই ভালো হয়। উইন্ডো ইজ অলওয়েজ প্রেফার্ড। যদি আপনার এসি বা যদি আপনি উইন্ডো খুলতে পারেন ওয়েদার পারমিট, তাহলে ওটাই হবে কি বেস্ট অপশন। আপনি কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে নিতে পারেন যদি কেউ হেল্প করতে পারে আপনাকে। বি প্রিপেয়ার টু স্টে ইন দ্য রুম ফর 14 days। তার মানে হচ্ছে কি আপনার যে ধরনের সাপ্লাই লাগবে, আপনার কম্পিউটার, আপনার হয়তো বা টিভি, বুকস, কোরআন শরীফ, জানামাজ, যে ধরনের জিনিস লাগবে আপনার ওই রুমেতে ওনাদেরকে বলতে পারেন দেওয়ার জন্য, এবং আপনি ওইখানের মধ্যে থাকবেন। সো রিমেম্বার টু স্টে ইন টাচ উইথ দ্য ডক্টর, কারণ ডক্টর অথবা আপনার হেলথ ডিপার্টমেন্টের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে যে আপনার সিচুয়েশন যদি কোনো ওয়ার্সেন হয় তাহলে এটা বলতে হবে। ইয়েস, নর্মালি ওয়েন ইউ গেট সিক পিপল কাম অ্যান্ড ভিজিট ইউ, বাট দিস ইজ এ ডিফারেন্ট টাইম সিনারিও। এখন আপনি অসুস্থ, আপনার সংক্রামকটি অন্যদের কাছ থেকে চলে যেতে পারে। সো আপনি সবাইকে বলবেন যে প্লিজ এই মুহূর্তে আপনাকে যেন কেউ ভিজিট করতে না আসে। আপনার ঘরে যদি অ্যানিমাল থাকে, প্যাটস থাকে, তাহলে দয়া করে ওদেরকেও আপনি আপনার কাছ থেকে সরিয়ে রাখবেন, কারণ ওরা হয়তো বা ইনফেক্টেড না হতে পারে, কিন্তু ওরা ইনফেকশনটা ক্যারি করে নিয়ে যেতে পারে আপনার রুম থেকে অন্যদের কাছে। রিমেম্বার টু ওয়াশ ইউর হ্যান্ড ফ্রিকুয়েন্টলি, কারণ আপনার ইনফেকশনটি, আপনি হাঁচি দিতেছেন, কাশি দিতেছেন, আপনার হাতের মধ্যে হয়তো ইনফেকশনটি লাগতেছে, আপনি যদি ওয়াশ হ্যান্ড করেন কনস্ট্যান্টলি, তাহলে ইন দ্যাট কেস আপনার ইনফেকশনের ছড়ানোটা কমিয়ে দিলেন। যদি আপনি কফিং করেন, ওয়্যার এ ফেস মাস্ক। কফিং অ্যান্ড স্নিজিংয়ের মাধ্যমে কিন্তু আপনার রুমের সব জিনিসের মধ্যে জিনিসটি ছড়িয়ে যেতে পারে। যদি আপনি টিস্যু ইউজ করেন নাক ক্লিন করার জন্য, অথবা টিস্যু ইউজ করতেছেন কফিংয়ের জন্য, ওইটার জন্য ওয়ান টাইম ইউজ টিস্যু হয়, আপনি ফেলে দেন। আপনার এই মুহূর্তে রুমাল বা অন্য ধরনের জিনিস যেগুলো আছে, যেগুলো আমরা বারবার ইউজ করি, ওইগুলো ইউজ করবেন না। যে রুমের মধ্যে আপনি থাকবেন ওই রুমের দরজাটা যেন লক না করা থাকে। হ্যাঁ, আপনি চান না যে কেউ আপনার রুমে আসুক, বা অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি রুমটা লক করে রেখে দেন, কোনো কারণে যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে কিন্তু কেউ আসতে পারবে না। লেটস জাস্ট সে আপনি ডিজি ফিল করতেছেন, বা আপনি আপনার সিনকোপাইজ বা আপনি অজ্ঞান হয়ে যাওয়ার এরকম সম্ভাবনা আছে, আপনি যদি ডোরটা যদি লক করে রেখে দেন তাহলে কেউ আসতে পারবে না। সো অবভিয়াসলি আপনি ঘর থেকে বের হয়ে যেতে পারতেছেন না, রুম থেকে বের হতে পারতেছেন না। সো আপনাকে কিন্তু ফ্যামিলি মেম্বাররা খাবার এনে দিতে হবে। খাবারটা এনে রুমের সামনে রেখে দিতে পারে, দরজা নক করতে পারে, এবং ওনার চলে যেন যায় ওইখান থেকে আপনি দরজাটা খুললেন, খুলে আপনি ওই ট্রে থেকে আপনি খাবারগুলো নিয়ে নিলেন। প্রেফারেবল যদি ওয়ান টাইম ইউজ ম্যাটেরিয়াল থাকে তাহলে আপনি পুরোপুরি নিয়ে নিতে পারেন রুমের ভেতর। নেওয়ার পর আপনি ওইগুলা ইউজ করার পর আপনি গার্বেজে ফেলে দিলেন। ময়লা কাপড় চোপড় যখন ওয়াশিংয়ের জন্য দিবেন, তো আপনাকে যেটা করতে হবে, আপনি গার্বেজের ব্যাগ নেবেন, নিয়ে ওই ব্যাগের ভেতর আপনার কাপড়গুলো ঢুকিয়ে দিবেন, ঢুকে দরজা খুলে দরজার সামনে রেখে দিলেন এবং দরজাটা ক্লোজ করে দিলেন আবার। সো আপনার ফ্যামিলি মেম্বার এবং কেয়ার গিভার যিনি আছেন উনি এসে ওই ব্যাগটি নিলেন, নিয়ে আপনার সাথে সাথে লন্ড্রিতে নিয়ে গেলেন, অথবা আপনাদের ঘরের মধ্যে যদি আপনার ওয়াশিং বা ড্রায়ার থাকে তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলেন। রেগুলার লন্ড্রি ডিটারজেন্ট ইউজ করা যায়, কারণ ওটাই কিন্তু ভাইরাসটাকে মেরে ফেলতে পারে। অ্যান্ড ড্রাই করার সময় মেক শিওর টু ইউজ দ্য ওয়ার্মেস্ট অ্যালাউড টেম্পারেচার ফর দ্যার ক্লোথ। আর যদি আপনি কাপড়গুলো ওয়াশ করেন উইথ হ্যান্ড, মেক শিওর যেন আপনার কিছু স্প্ল্যাশ কিন্তু আপনার ফেসে পড়তে পারে, চোখে পড়তে পারে, অথবা আপনার হাত অবভিয়াসলি থাকবে ভিজা, ওটাদের জন্য আপনি ফেস টেস্ট না টাচ করেন। সো কভার ইউর ফেস উইথ এ মাস্ক অ্যান্ড আই ওয়্যার, যেন আপনার চোখে মুখে যেন ওই কোনো পানির ছিটা বা কোনো ধরনের জিনিস যেন এসে না পড়ে। আপনাকে কিন্তু মনিটর করতে হবে আপনার সিমটমস, এবং দিনে 2 থেকে 3 বার আপনার টেম্পারেচারটি খেয়াল রাখতে হবে। হালকা ফিভার কিন্তু ভালো এই মুহূর্তে, কারণ হালকা ফিভার মানে হচ্ছে যে আপনার বডিটি ভাইরাসটিকে ফ্রাই করার চেষ্টা করতেছে, মেরে ফেলার চেষ্টা করতেছে। যদি আপনি হালকা ফিভারটা টার্নল বা অন্য কিছু দিয়ে আপনি কন্ট্রোল করে ফেলেন তাহলে কিন্তু ভাইরাসটা বেঁচে গেল। যদি হাই ফিভার হয়, লেটস সে 102, 103, 104, then please take Tylenol. I would advise not to take ibuprofen at this moment, কারণ কিছু স্টাডি বের হয়ে আসতেছে যে দেখা যাচ্ছে যে আইবুপ্রোফেন কিছু শরীরের রিসেপ্টর বা কিছু সেলের মধ্যে কিছু রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে ফেলে, যার মাধ্যমে ওই ভাইরাসটি সেলের মধ্যে ইজিলি ঢুকে পড়তে পারে। সো এই মুহূর্তে যদি হাই ফিভার হয় তাহলে টেক Tylenol,
এবং অ্যাভয়েড আইবুপ্রোফেন, নেপ্রক্সিন, এনি প্রকার NSAID I would say at this point. আপনারা পানি খান, কিপ ইউরসেলফ হাইড্রেটেড, ভিটামিন সি হাই ডোজ যেটা আছে 500 মিলিগ্রাম আপনার দিনে 4 বার করে খান, টেক জিঙ্ক 75 মিলিগ্রাম, যেগুলো আপনার হেল্প করে ইমিউনকে বুস্ট করতে। যদি দেখেন যে আপনার সিমটমসটি খারাপ হচ্ছে তাহলে প্লিজ হেলথ কেয়ারকে ফার্স্টে কল করুন, কল করে অ্যাডভাইস নিন। যদি আপনি হেলথ কেয়ারকে কল করে না পান তাহলে ইন দ্যাট কেস হেলথ ডিপার্টমেন্টকে কল করতে পারেন, 911 কল করে কিন্তু আপনি ওনার কাছে অ্যাডভাইস নিতে পারেন। যদি আপনি পারেন, যদি সম্ভব হয়, তাহলে আপনার রুমের মধ্যে যেখানে আপনি থাকতেছেন ওটা নিয়মিতভাবে ডিসইনফেক্ট করুন, যেটা আপনি লাইসল, ক্লোরেক্স, হাইড্রোজেন পেরক্সাইড, এনি ধরনের ডিসইনফেক্টিং ওয়াইপ আপনি ইউজ করতে পারেন। যদি আপনি অ্যালকোহল কন্টেন্ট ইউজ করেন টু ডিসইনফেক্ট, তাহলে মেক শিওর যেন অ্যালকোহল কন্টেন্টটি 70% অর মোর হয়। হ্যান্ড স্যানিটাইজ করার সময় 60% দিলেই হবে, কিন্তু কোনো সার্ফেসকে ডিসইনফেক্ট করতে হলে ওটা 70%-এর উপর হতে হবে। কেয়ার গিভারের রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অলসো। মনে রাখবেন আপনার দায়িত্ব হচ্ছে এই অসুস্থ বা কোয়ারেন্টিনে থাকা যে পার্সন ওনাকে টেক কেয়ার করা। সো আপনি কিন্তু এখন ফ্রন্ট লাইনে, আপনাকে ভিজিলেন্টলি মনে রাখতে হবে যে আপনি ইনফেক্টেড হয়ে যেতে পারেন। সো সবচেয়ে ভালো হয় যিনি কেয়ার গিভার হবেন আপনি সুস্থ হতে হবে, আপনি যেন ইমিউনো কম্প্রোমাইজ না হন, আপনি যেন বয়স্ক কেউ না হন, যদি সম্ভব হয় ইয়াং এবং হেলথি এবং কোনো ধরনের ডিজিজ ছাড়া কেউ হতে হবে। ট্রাই টু ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইসেস, যা খুবই আপনার গ্লাভস, মাস্ক, আপনার যদি পারেন তাহলে আই গিয়ার যদি কিছু থাকে তাহলে ওইটা আপনি ইউজ করতে পারেন। ভালো হয় যদি আপনি ওনার রুমের মধ্যে না যান, বা যদি ওনার পরিস্থিতি খারাপ হয় বা যদি খুব উইক হয় তাহলে আপনাকে যদি রুমের মধ্যে যেতে হয় তাহলে ওই ধরনের জিনিস পরে রুমের মধ্যে যাওয়া ভালো। হ্যাঁ, অনেক সময় আমরা উদ্বিগ্ন থাকি যে কি হচ্ছে রুমের ভেতর, যেহেতু দরজাটা বন্ধ, উনি কি ভালো আছে কিনা, উনি কি শরীর খারাপ করলো কিনা না। এক্ষেত্রে যেটা করা যায়, আপনার বেবি ক্যামেরা বা এই ধরনের মনিটরিং ডিভাইস কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কলিং বেল অথবা এই ধরনের একটি ডিভাইস আপনারা কিনে নিতে পারেন যেটা কোনো ধরনের সাউন্ড মেক করবে। যদি কোনো কারণে কোয়ারেন্টিনে থাকা বা আইসোলেশনে থাকা ওনার দরকার পড়ে এবং উনি হয়তো বা ফোন দিয়ে কল করতে পারছেন বা উনি আপনার শাউট করতে পারতেছেন না সাহায্যের জন্য, তখন ওই কলিং বেল বা ওই বেলটি প্রেস করতে পারেন, যেটা ওনার পকেটে থাকতে পারে, এবং উনি প্রেস করলেন এবং লার্জ কোনো সাউন্ড হলো বা আপনারা জানলেন যে ওনার হেল্প দরকার। অ্যাজ এ কেয়ার গিভার আপনার দায়িত্ব হচ্ছে যে রুগীকে যেন বা ওই কোয়ারেন্টিনে থাকা পার্সনকে যেন রুম থেকে বের হতে না হয়। তার মানে গ্রোসারি করা, প্রেসক্রিপশন আনা, পার্সোনাল নিজের সব জিনিসগুলো করে দেওয়া, মানে বেসিক্যালি ওনার হয়ে আপনাকে সবগুলো কাজ করে ফেলা। এগেন আপনি যেহেতু ফ্রন্টলাইনে, আপনাকে নিয়মিতভাবে ভেরি গুড হাইজিন প্রোটোকলটা ফলো করতে হবে। তার মানে আপনাকে ঘন ঘন হাত ধুতে হবে 20 সেকেন্ড সোপ দিয়ে। যদি অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন তাহলে 60 থেকে 95% অ্যালকোহল হতে হবে। এবং ঘরের আশপাশ, স্পেশালি ওই কোয়ারেন্টিনে থাকা পার্সনের ডোরের সামনের জায়গাটুকু, তাছাড়াও আপনার পুরো ঘরটি নিয়মিতভাবে ক্লিন করতে হবে। যদি কোনো কারণে আপনি ডিসইনফেকশন সলিউশন না পান তাহলে আপনি হাউস হোল্ড যে ব্লিচটা আছে ওটা আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার 5 টেবিল স্পুন, যেটা আপনার 1/3 অফ এ কাপ, আপনি 1 গ্যালন পানির সাথে মিক্স করে আপনি ডিসইনফেকশন মেটেরিয়াল বানিয়ে নিতে পারেন। cdc.gov-এর মধ্যে আরও কিছু ভালো ইনফরমেশন রয়েছে, আপনি ওগুলো দেখতে পারেন। কোয়ারেন্টিন থেকে বের হতে হলে কয়েকটি ক্রাইটেরিয়া মাস্ট বি ম্যাট। ফার্স্ট ওয়ান, যদি কোনো ফিভার না থাকে 3 দিন ধরে উইদাউট টেকিং এনি ফিভার রিডিউসিং মেডিকেশন। সেকেন্ড ওয়ান, আপনার যে বাকি যে সিমটমগুলো ছিল ওই বাকি সিমটমগুলো কি সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা না। থার্ড ক্রাইটেরিয়া হলো, যদি আপনাকে কোভিড টেস্টিংয়ে পজিটিভ যদি হন তাহলে হয়তোবা আপনার হেলথ কেয়ার ওয়ার্কার আবার কোভিড টেস্ট করে দেখতে পারেন যে আপনার মধ্যে সত্যি কি ভাইরাসটা চলে গেছে কিনা না। আমরা যদি সবাই প্রপারলি এই ভাইরাসের এগেনস্টে কাজ করতে পারি তাহলেই সম্ভব এই ভাইরাসটাকে কন্টেইন করা। আসসালামু আলাইকুম।